নমস্কার। আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং খবর নিয়ে কথা বলবো। বাংলাদেশ আর নেপালের মধ্যে বিদ্যুৎ বাণিজ্য শুরু হয়েছে। হ্যাঁ, খবরটা আমিও দেখেছি। রয়টার্স আর ঢাকা ট্রিবিউন দুটোতেই রিপোর্ট হয়েছে। নেপাল এই প্রথমবার বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে, তাই না? ঠিক তাই, প্রথমবারের মতো। তো এই যে একটা নতুন আঞ্চলিক সহযোগিতার দিক খুলল, আমরা আজ এর একটু গভীরে যাব। মানে এর পেছনের গল্পটা, চুক্তিটা আর এর তাৎপর্যটা বোঝার চেষ্টা করব। অবশ্যই। এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। যদিও পরিমাণটা শুরুতে খুব বেশি না, মাত্র 40 মেগাওয়াট। হ্যাঁ, 40 মেগাওয়াট শুরুটা কবে থেকে হলো এটা? মানে এই জুনের মাঝামাঝি? 2025-এর জুনের মাঝামাঝি থেকেই শুরু হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বিদ্যুৎটা আসছে ভারতের গ্রিড ব্যবহার করে। ও আচ্ছা, তার মানে ভারত এখানে একটা বড় ভূমিকা পালন করছে। তো এই 40 মেগাওয়াট সরবরাহ এটা নিশ্চয়ই কোনো চুক্তির অধীনে হচ্ছে? একদম। এর পেছনে একটা ত্রিপাক্ষিক চুক্তি আছে, মানে 3টে পক্ষ মিলে করেছে। 3 পক্ষ, কারা কারা? নেপাল ইলেকট্রিসিটি অথরিটি, মানে ওদের NEA, তারপর আমাদের বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা BPDB, আর ভারতের NTPC বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড, সংক্ষেপে NVVN। আচ্ছা আচ্ছা, NVVN, ওরা তো ভারতে আন্তদেশীয় বিদ্যুৎ বাণিজ্যের দিকটা দেখে, তাই না? ঠিক। এই চুক্তিটা কিন্তু গত বছর, মানে 2024 সালের অক্টোবরে সই হয়েছিল। 3টে দেশে 3টি সংস্থা একসাথে কাজ করছে, এটা বেশ উল্লেখযোগ্য। তার মানে এটা শুধু নেপাল আর বাংলাদেশের ব্যাপার নয়, ভারতও সরাসরি জড়িত? শুধু কি ট্রানজিটের জন্য, নাকি আরও কিছু আছে? না, শুধু ট্রানজিট না। ভারতের ভূমিকাটা এখানে বেশ কৌশলগত। একদিকে ওরা এই 40 মেগাওয়াট বাংলাদেশে আসার জন্য নিজেদের গ্রিড ব্যবহার করতে দিচ্ছে। যেটা না হলে তো সম্ভবই হতো না। একদম। আবার অন্যদিকে প্রায় একই সময়ে ওরা কিন্তু নেপাল থেকে নিজেদের বিহার রাজ্যের জন্য 80 মেগাওয়াট বিদ্যুৎ কিনছে। ওহ, তার মানে ভারত নিজেও নেপাল থেকে বিদ্যুৎ দিচ্ছে? হ্যাঁ, আর এই পুরো আন্তদেশীয় বিদ্যুৎ চলাচল যাতে মসৃণ হয়, সেজন্য ওরা নিজেদের ট্রান্সমিশন লাইন বা সঞ্চালন ব্যবস্থার উন্নতিও করছে। এটা আসলে ওদের যে একটা বৃহত্তর পরিকল্পনা আছে, মানে রিজিওনাল এনার্জি হাব হবার, সেটারই অংশ বলা যেতে পারে। ব্যাপারটা তাহলে বেশ জটিল আর বহুমাত্রিক। আচ্ছা, এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা হলো, এর তাৎপর্য যদি একটু আলাদা আলাদা করে দেখি, ধরুন নেপালের জন্য এর লাভটা কোথায়? নেপালের জন্য এটা বিরাট ব্যাপার। ওদের প্রচুর জলবিদ্যুৎ বানানোর ক্ষমতা আছে, কিন্তু বেচবে কোথায়? এতদিন মূলত ভারতেই রপ্তানি করত। বাংলাদেশের বাজারটা খোলায় ওদের রপ্তানির সুযোগ বাড়ল, আয় বাড়বে, আবার শুধু ভারতের ওপর নির্ভরতাও কিছুটা কমবে। মানে আঞ্চলিক বাণিজ্যে ওদের অবস্থানটা আরও শক্ত হলো আর কি। জলবিদ্যুৎ সম্পদ কাজে লাগানোর একটা বড় সুযোগ। আর বাংলাদেশের দিক থেকে যদি ভাবি, এই 40 মেগাওয়াট কি খুব বড় কোনো পরিবর্তন আনবে? চাহিদার তুলনায় তো হয়তো খুবই কম। দেখুন, পরিমাণে হয়তো এখনই বিশাল কিছু নয়, কিন্তু এর প্রতীকী গুরুত্ব অনেক। প্রথমত, এটা গ্রিন এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি আসছে। দ্বিতীয়ত, বাংলাদেশ যে বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি করে, সেই তালিকায় নেপাল যুক্ত হল। মানে জ্বালানি নিরাপত্তা বাড়াতে এটা একটা পদক্ষেপ। হ্যাঁ, উৎসের বৈচিত্র্য বাড়ছে। ঠিক। আর ধরুন গরমকালে যখন বিদ্যুতের চাহিদা খুব বেড়ে যায়, তখন এইটুকু বাড়তি যোগানো কিছুটা স্বস্তি দিতে পারে। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, এটা ভবিষ্যতের জন্য একটা দরজা খুলে দিল। হয়তো ভবিষ্যতে আরও বেশি বিদ্যুৎ আসবে। সেটাই। আর ভারতের জন্য আপনি বলছিলেন এনার্জি হাব হওয়ার লক্ষ্যের কথা। এর বাইরে আর কি কোনো সুবিধা আছে ওদের? অবশ্যই আছে। ভারত তো এই অঞ্চলের সবচেয়ে বড় দেশ, অর্থনীতিতেও এগিয়ে, আবার ভৌগোলিকভাবেও একেবারে মাঝখানে। এই যে ট্রানজিট সুবিধা দিচ্ছে, গ্রিড কারেক্ট করছে, এর মাধ্যমে ওরা নিজেদের অপরিহার্যতা আরও বাড়িয়ে তুলছে। আঞ্চলিক প্রভাব বাড়ছে। হ্যাঁ, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক ভালো রাখা, প্রভাব বাড়ানো, এগুলো তো আছেই। আবার নিজেদের গ্রিডের ক্ষমতা পরীক্ষা করা, সেটাকে আরও আধুনিক করার একটা সুযোগও তৈরি হচ্ছে। বোঝা গেল, মানে 3 দেশেরই কিছু না কিছু প্রাপ্তি আছে। ভবিষ্যতের দিকে যদি তাকাই, এই 40 মেগাওয়াট কি সামনে বাড়তে পারে? সম্ভাবনা কতটা? সম্ভাবনা তো অবশ্যই আছে। বিশেষ করে বর্ষাকালে নেপালে যখন জলবিদ্যুৎ উৎপাদন অনেক বেড়ে যায়, তখন তো ওরা চাইবেই বেশি করে রপ্তানি করতে। বাংলাদেশও নিশ্চয়ই কিনতে আগ্রহী হবে। কিন্তু তার জন্য তো ট্রান্সমিশন লাইনের ক্ষমতাও বাড়াতে হবে, তাই না? একদম, সেটাই মূল চ্যালেঞ্জ। এখনকার পরিকাঠামো হয়তো খুব বেশি বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। তবে জানা যাচ্ছে যে উচ্চ ক্ষমতার নতুন সঞ্চালন লাইন তৈরির পরিকল্পনাও চলছে।
সেটা সময় সাপেক্ষ আর খরচের ব্যাপার, কিন্তু অসম্ভব নয়। তার মানে যদি এই কারিগরি আর আর্থিক চ্যালেঞ্জগুলো পার করা যায়, তাহলে এই ত্রিপাক্ষিক মডেলটা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় আরও বড় আকারে এনার্জি কোঅপারেশনের একটা উদাহরণ হতে পারে। ঠিক তাই। এই উদ্যোগটা কিন্তু দেখিয়ে দিল যে যদি সদিচ্ছা থাকে আর সঠিক কাঠামো তৈরি করা যায়, তাহলে এই অঞ্চলের দেশগুলো একসাথে মিলে নিজেদের জ্বালানি চাহিদা মেটাতে পারে, বাণিজ্যও করতে পারে। এটা সত্যি দক্ষিণ এশিয়ার শক্তি সহযোগিতার ক্ষেত্রে একটা নতুন অধ্যায়। এই যে ত্রিপাক্ষিক চুক্তি আর ভারতের বিদ্যমান পরিকাঠামো ব্যবহার করে এটা সম্ভব হলো, এটা একটা দারুণ মডেল। ভবিষ্যতের পরিধি বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে বলেই মনে হয়। সব মিলিয়ে খবরটা সত্যি খুব আশাব্যঞ্জক, একটা ইতিবাচক অগ্রগতি। তবে আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে। এই যে আন্তদেশীয় নির্ভরতা বাড়ছে, গ্রিডগুলো আরও বেশি করে সংযুক্ত হচ্ছে, এর কোনো দীর্ঘমেয়াদী ঝুঁকি থাকতে পারে কি? মানে ধরুন পরিকাঠামোগত নিরাপত্তা বা কোনো ভূ-রাজনৈতিক পরিবর্তনের প্রভাব, এগুলো কতটা চিন্তার বিষয় হতে পারে ভবিষ্যতে? এটা নিয়েও হয়তো ভাবার অবকাশ